আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। বিচার প্রার্থীদের একটি কমন প্রশ্ন হচ্ছে, যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, তারা আমাদের কাছে আসে যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তার কতদিনের মধ্যে তার জামিনটি হবে? অর্থাৎ গ্রেপ্তারকৃত আসামির জামিন কতদিনের মধ্যে হবে? এরকম একটি কমন প্রশ্ন তারা আমাদেরকে করে থাকেন। অনেক সময় অনেকে মামলার যে এজাহারের কপি, সে কপি সংগ্রহ করে আসামি আত্মসমর্পণ করে জামিন আদৌ কখন হতে পারে কিংবা তার হাজতে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এই ব্যাপারেও তারা আমাদের কাছে জানতে চান। তো সাধারণ বিচার প্রার্থীদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি করা। প্রথমে আমি বলে দিই যে একটি মামলা কতভাবে হতে পারে। মূলত মামলা হয়ে থাকে দুভাগে। প্রথমত একটি মামলা হয় জিআর মামলা, যেটিকে আমরা বলে থাকি জেনারেল রেজিস্টার্ড কেস, যেটা থানায় এজাহার হিসেবে দায়ের হয়, সেটাকে জিআর মামলা বলে থাকে। আরেকটি হচ্ছে সিআর মামলা, অর্থাৎ কমপ্লেইন রেজিস্টার্ড কেস, যেই মামলাটি আদালতে বাদী হয়ে যখন কেউ নালিশি দরখাস্ত আকারে দায়ের করে থাকে তখন সেটিকে সিআর মামলা বলা হয়ে থাকে। যখন একটি মামলা থানায় এজাহার হিসেবে, অর্থাৎ আমলযোগ্য অপরাধের অভিযোগে থানা যে মামলাটি আমলে নেয় সেটিকে জিআর মামলা বলা হয়ে থাকে। এই মামলায় যখন কেউ আসামি হয়, পুলিশ অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যে কোনো সময় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু যখন একটি মামলা সিআর মামলা আকারে, অর্থাৎ নালিশি মামলা আকারে আদালতে যখন দায়ের করা হয়, তখন সেই মামলায় পুলিশ দায়ের হওয়ার সাথে সাথে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে না। আসামিকে পুলিশ সিআর মামলাতে তখনই গ্রেপ্তার করে যখন আদালত কোনো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে থাকেন। তো সুতরাং এই বিষয়টি পরিষ্কার, যখন কোনো মামলা থানায় দায়ের করা হয়, পুলিশ যে কোনো সময় আসামিকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসে, সেক্ষেত্রে বিচার প্রার্থী অর্থাৎ যিনি গ্রেপ্তারকৃত আসামি, তার জামিনের ব্যাপারে প্রথমে যে কাজটি করতে হবে, মামলার এজাহারের কপিটি সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট মামলায় নিয়োজিত যিনি বিজ্ঞ কৌশলী আছেন তিনি নিম্ন আদালতে জামিনের দরখাস্ত দায়ের করবেন। জামিন হওয়ার বিষয়টি মামলার আসামির বিরুদ্ধে যে অভিযোগ সেটার উপরেই নির্ভর করবে। যদি তার বিরুদ্ধে অভিযোগটি জামিনযোগ্য ধারার হয়, তাহলে বিজ্ঞ আদালত তার জামিনের বিষয়টি বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেবে। যদি তার জামিনের যে অভিযোগ, আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগটি যদি অজামিনযোগ্য ধারার হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত তাকে জামিন নাও মঞ্জুর করতে পারেন। তো সেই ক্ষেত্রে আসামির করণীয় হচ্ছে, যদি আসামির জামিন নামঞ্জুর হয়, নামঞ্জুরের সার্টিফাইড কপি, মামলায় চালানের সার্টিফাইড কপি এবং মামলার এজাহারের ফটোকপি সংযুক্ত করে মাননীয় দায়রা জজ আদালতে আসামি জামিনের দরখাস্ত দায়ের করতে পারে। মাননীয় দায়রা জজ মহোদয় মামলাটি যখন মিস মামলা আকারে দায়ের করা হবে, তিনি সাথে সাথে জামিনের বিষয়ে কোনো আদেশ দিবেন না। তিনি নিম্ন আদালত থেকে নথি তলব করবেন। নিম্ন আদালত থেকে নথি তলব করে শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করবেন। সেই তারিখেই আসামির জামিন শুনানি হবে। তখন তিনি মামলার গুণাগুণ বিশ্লেষণ করে আসামির জামিনযোগ্য ধারা বা অজামিনযোগ্য ধারার অভিযোগ সুস্পষ্ট বা অস্পষ্ট যেটাই হোক না কেন, তিনি সেটি বিবেচনা করে আসামিকে পুলিশ রিপোর্ট পর্যন্ত কিংবা মেডিকেল সার্টিফিকেট এমসি তলব করে এমসি পর্যন্ত জামিন মঞ্জুর করতে পারে কিংবা জামিন নামঞ্জুর করতে পারে। জামিন যদি মাননীয় দায়রা জজ মহোদয় নামঞ্জুর করে থাকেন, সেক্ষেত্রে আসামি মহামান্য হাইকোর্টে জামিনের দরখাস্ত দিতে পারে। দ্বিতীয়ত, যেটি সিআর মামলার কথা বলেছি, নালিশি দরখাস্ত যখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়, তখন তিনি বিভিন্ন আদেশ দিতে পারেন। একটি সিআর মামলা দায়ের হলে তিনি মামলাটি তদন্তের নির্দেশ দিতে পারেন যে কোনো এজেন্সিকে, পুলিশ কিংবা পিবিআই কিংবা সিআইডি, অথবা তিনি মামলাটিকে সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন কিংবা সমন ইস্যু করতে পারেন, অথবা মামলাটি তিনি খারিজ করে দিতে পারেন। যদি তিনি মামলাটি তদন্তের নির্দেশ দেয়, সেই ক্ষেত্রে তদন্তের রিপোর্ট আসার পরে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। সমন ইস্যু করা যদি হয়, তাহলে যে তারিখে আসামিকে হাজির হওয়ার জন্য সমনে উল্লেখ করা হয়ে থাকে, সেই তারিখে আসামি যদি উপস্থিত না হয়, তাহলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হবে। আর যদি সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, তাহলে পুলিশ তাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। এই বিষয়ে যদি আসামি অবগত থাকে যে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সেই মামলায় তার বিরুদ্ধে সমন ইস্যু হয়েছে, তাহলে সমন যে তারিখে উল্লেখ করা হবে তাকে হাজির হওয়ার জন্য, সেই তারিখে তিনি আত্মসমর্পণ করবেন। মামলাটি যদি
অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ্য ধারার হয় তাহলে তিনি জামিন পাবেন। আর যদি অজামিনযোগ্য ধারার অভিযোগ হয়ে থাকে সেক্ষেত্রে জামিনের আবেদন নামঞ্জুর করার সম্ভাবনা রয়েছে। যদি জামিন নামঞ্জুর করে সেক্ষেত্রে আসামি পুনরায় সংশ্লিষ্ট আদালতে জামিনের দরখাস্ত দিতে পারেন 7 দিন পরে, অথবা মাননীয় দায়রা জজ আদালতে ফৌজদারি মিস মামলা দায়ের করে জামিনের আবেদন করতে পারে। যে বিষয়টি পরিষ্কার সেটি হচ্ছে যে যখন কোনো মামলায় আসামি গ্রেপ্তার করা হয় তার জামিন দেয়া না দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিচারক মহোদয়ের। তিনি জামিনযোগ্য ধারায় অনেক সময় জামিন নামঞ্জুর করতে পারেন, আবার অজামিনযোগ্য ধারায়ও জামিন দিতে পারেন। সেটি আইনের উপরে ভিত্তি করেই নির্ধারণ করা হয়ে থাকে। এখানে এক কথায় উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই যে আসামি কতদিন পরে জামিন পাবে, বা জামিন চাইলেই তিনি পাচ্ছেন কিনা, কিংবা আত্মসমর্পণ করে তিনি জামিন পাচ্ছে কিনা, কিংবা আত্মসমর্পণ করে তিনি যদি হাজতে যান তাহলে তার জামিন পাওয়ার কি কি প্রক্রিয়া রয়েছে। এটি একটি বিশাল একটি বিষয়, যেটা এক কথায় উত্তর দেয়া অতটা সহজ নয়। যেমন একটি মামলায় দেখা যাচ্ছে প্রায় 10 জন, 5 জন, 7 জন আসামি থাকতে পারে। 1 নম্বর আসামির বিরুদ্ধে অজামিনযোগ্য ধারার অভিযোগ থাকতে পারে, 5 নম্বর আসামির বিরুদ্ধে অজামিনযোগ্য ধারার অভিযোগ থাকতে পারে, 7 নম্বর ধারার আসামির বিরুদ্ধে অজামিনযোগ্য ধারার অভিযোগ থাকতে পারে। একইভাবে 2 নম্বর আসামি, ওনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি জামিনযোগ্য ধারা। সুতরাং তিনি আদালতে আত্মসমর্পণ করলেও জামিন পেতে পারেন, কিংবা পুলিশ তাকে গ্রেফতার করলে তার জামিনের দরখাস্ত যদি দেয়া হয় তিনি জামিন পেতে পারেন। অর্থাৎ পুরো বিষয়টি নির্ভর করছে মামলার এজাহারে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি জামিনযোগ্য কিনা। অর্থাৎ ভিকটিম, যে মামলায় যে ভিকটিম রয়েছে তাকে যে আঘাত করা হয়েছে সেটি কোন আসামি অতিরিক্ত করেছেন, অর্থাৎ কোন আসামির বিরুদ্ধে অজামিনযোগ্য ধারার অভিযোগ রয়েছে আর কোন আসামির বিরুদ্ধে জামিনযোগ্য ধারার অভিযোগ রয়েছে, এটি বিবেচনা করে তাকে জামিনটি মঞ্জুর করা হয়। একইভাবে জামিনের বিষয়, অর্থাৎ একজন আসামিকে কখন জামিন নিতে হয়। জিআর মামলা হলে আসামি জামিনের বিষয়টি আসে, সিআর মামলাতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে তার জামিনের বিষয়টি আসে, কিংবা কোনো আসামির অনুপস্থিতিতে যদি কোনো বিচার অলরেডি শেষ হয়ে গেছে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার জামিনের প্রশ্নটি আসতে পারে, কিংবা অনেক সময় 54 ধারায় আসামিকে গ্রেপ্তার করা হয়ে থাকে, কিংবা সন্দেহভাজন, অর্থাৎ এজাহারে একজন আসামির নাম নেই কিন্তু সংশ্লিষ্ট মামলায় তার অভিযুক্ত হওয়ার সম্ভাবনা থেকে পুলিশ তাকে 54 ধারায় গ্রেপ্তার করে পরবর্তীতে একটি নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পারে। সুতরাং একজন আসামি গ্রেপ্তার হওয়ার জন্য এজাহারে তার নাম থাকতে হবে এটা আবশ্যকীয় বিষয় নয়। অর্থাৎ তাকে সন্দেহভাজন আসামি হিসেবে একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে আসামি জামিনের বিষয়ে অনেক সময় যদি দেখা যায় যে মামলাটি একটি হত্যা মামলা, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি তার জামিন নাও দিতে পারেন। সেই ক্ষেত্রে মাননীয় দায়রা জজ আদালতে তাকে ফৌজদারি মিস মামলা করে জামিন চাইতে হবে। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জেলায় কোনো যদি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, ধরে নিলাম একটি চেকের মামলায় আপনার জেলার বাইরে কোনো একটি মামলা, আসামি দেখা যাচ্ছে কক্সবাজারে, তার বিরুদ্ধে ঢাকায় একটি মামলা হয়েছে, সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা বলে পুলিশ তাকে তার বাড়ি কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে, তাহলে আইনের যে বিধান, প্রথমত তাকে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে। যদি মামলাটি চেকের মামলা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যে আদালতে মামলাটি চলমান, অর্থাৎ ঢাকার একটি আদালতে মামলাটি চলমান, তখন তিনি ওই আদালতে আত্মসমর্পণের শর্তে, যে আদালতে তাকে গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টার মধ্যে, সেখানে তিনি যদি জামিনের দরখাস্ত দেন তাহলে বিজ্ঞ আদালত সেই মামলায় তাকে জামিন মঞ্জুর করে সচরাচর সেই মামলায় আসামিকে জামিন প্রদান করা হয়ে থাকে। তো যারা গ্রেপ্তার হন তারা এই বিষয়ে অবশ্যই আজকে একটি ধারণা পেলেন। যদি মামলাটি চেকের মামলা হয় তাহলে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের শর্তে 24 ঘন্টার মধ্যে যে আদালতে তাকে উপস্থাপন করা হয়েছে সেখান থেকে তিনি জামিনে মুক্তি পেতে পারেন। এবং যদি সাজা পরোয়ানামূলক কাউকে গ্রেপ্তার করা হয়,
দ্বিতীয় যে কথাটি বলেছি, অর্থাৎ অনেক সময় দেখা যায় আসামি কোনো একটি অপরাধ করে দেশের বাইরে চলে গেল, তার অনুপস্থিতিতে বিচার কার্য সমাপ্ত হওয়ার পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। সাজা পরোয়ানা ইস্যু হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, তখন যদি তার সাজা ১ বছরের নিচে হয়, তাহলে আপিলের শর্তে তিনি নিম্ন আদালতে জামিন চাইতে পারেন। আদালত সেটি বিবেচনায় নিয়ে যদি দেখেন যে ১ বছরের নিচে তাকে সাজা দেওয়া হয়েছে এবং ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা তেমন একটি পুক্ত কোনো প্রমাণের উপর ভিত্তির উপর এই রায়টি দেওয়া হয়নি, তখন মাননীয় আদালত চাইলে তাকে জামিন মঞ্জুর করতে পারেন। যদি ১ বছরের অধিক তাকে সাজা প্রদান করা হয়, সেই ক্ষেত্রে আপিলের শর্তে জামিনের সুযোগটি তিনি পাবেন না। তখন তিনি সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে যেখানে আপিল হবে, অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালতে তিনি জামিনের আবেদন করতে পারেন। আর যদি সাজা পরোয়ানামূলে আসামি যদি গ্রেপ্তার হয়, ধরলাম এটি একটি হত্যা মামলা এবং মাননীয় দায়রা জজ আদালতে তার সাজা দেয়া হয়েছে, তখন সেই ক্ষেত্রে আসামি আপিলের শর্তে নিম্ন আদালতে জামিনের কোনো সুযোগ পাবেন না। তিনি সেই ক্ষেত্রে সার্টিফাইড কপি নিয়ে উচ্চ আদালতে অর্থাৎ মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন। আমরা এই বিষয়ে পরিষ্কার যে যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, তার জামিনের বিষয়টি যখন আসে, তখন আমরা মামলার গুণাগুণ বিশ্লেষণ করে তার মোটামুটি একটা ধারণা দিতে পারি যে কতদিনের মধ্যে তিনি জামিন হবেন, আত্মসমর্পণ করলে তিনি জামিন হবেন কিনা, গ্রেপ্তার হলে তিনি কতদিনের মধ্যে জামিনটি পেতে পারেন, আদৌ জামিন পাবেন কিনা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিম্ন আদালতে তিনি জামিন পাবেন কিনা, কিংবা নিম্ন আদালতে জামিন না দিলে দায়রা জজ আদালত থেকে কখন কোন অবস্থায় জামিনটি চাওয়া হতে পারে, কিংবা নিম্ন আদালতেই ৭ দিন পর পর জামিন চেয়ে কতদিনের মধ্যে তিনি জামিন পেতে পারেন, অথবা মহামান্য হাইকোর্টেও কখন জামিনের জন্য যাওয়া লাগতে পারে। এই বিষয়ে সম্পূর্ণ বিষয়গুলো নির্ভর করে মামলার উপরে, ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় এবং আসামির যে চাহিদা, যে তারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে কতদিনের মধ্যে জামিন আমরা পেতে পারি, এটা সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। উত্তরটি নির্ভর করে মামলার উপরে। আশা করছি এই ব্যাপারে আপনারা সম্যক ধারণা পেয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।